সন্ধ্যার আসরে আজ আবারও আমি আর কিশোরী এসে হাজির তারানাথের বৈঠকখানায়। বললাম, আপনার ছোটবেলাকার একটা গল্প বলুন না, শুনতে খুব ইচ্ছে করছে। দেখলাম তারানাথের চোখ কেমন স্বপ্নীল আর ভাষা ভাষা হয়ে এসেছে। শৈশবের স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয়। তোমাদের কথায় অনেক দিন বাদে মনে পড়ল আমারও একটা ছোটবেলা ছিল বটে। বাইরে শেষ বিকেলের আলো গাঢ় হয়ে আসছে। বৈঠকখানার জানলা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে। কোথায় গেল সেই সব সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছুটোছুটি করে বেরোবার দিন। হ্যাঁ, আর এখন কোথায় পড়ে আছি? নোংরা পরিবেশ, ঘরের ভিতর দিনের বেলাতেও অন্ধকার, নর্দমা থেকে পাঁকের গন্ধ ভেসে আসে সারাদিন। যাকে সেসব কথা, একটা ঘটনা বলি শোনো। বহুদিন আগের কথা। আমার তখন ৮-৯ বছর বয়স। তোমরা তো জানোই আমি গ্রামের ছেলে। বিরাট ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্ত খারাপ ছিল না। ঠাকুরদার ছোটখাটো একটা তালুকি ছিল। পরে অবশ্য বাবার মৃত্যুর পর আমার 2 ভাই সব নষ্ট করে ফেলেছে। ঠাকুরদা ছিলেন ভয়ানক রাশভারী মানুষ। সমস্ত বৈষয়িক ব্যাপার তিনিই দেখতেন। তিনি কথা বলতেন কম, তবে কারো সাথে মতবিরোধ হলে কেবল মুখ থেকে ফরাসির নলটা নামিয়ে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন না। আমি ছিলাম সবার আদরের ছেলে। 8 বছর বয়সে আমার এক অদ্ভুত জ্বর হতে শুরু করলো। খেলাধুলো করে এসে রাত্রিরে ঠাকুমার পাশে শুয়ে গল্প শুনছি। হঠাৎ ঠাকুমা বললেন, দেখি তোর গা যেন গরম গরম লাগছে। যাকগে, আজ রাতে আর তোর ভাত খেয়ে কাজ নেই। কিন্তু পর পর 3 দিন রোগীর পথ্য করার পরেও জ্বর কমল না। এইভাবেই দিন 10 বাদেও যখন আমার জ্বর কমল না, তখন সকলে চিন্তায় পড়ল। ঠাকুরদা এসে খাটের পাশে দাঁড়িয়ে আমার গায়ে হাত দিয়ে শরীরের উত্তাপ দেখলেন। আমাকে আগে খবর দেওয়া হয়নি কেন? কাল সকালেই মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবে। পরদিন দুপুরেই বাবা শহর থেকে বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে পেট টিপে জিভ দেখে বললেন, টাইফয়েড মনে হচ্ছে না। তাহলে? ঠিক বলতে পারছি না, আপাতত ওষুধ দিয়ে যাচ্ছি, সেটা খেয়ে কেমন থাকে একবার জানাবেন। শুরু হয়ে গেল চিকিৎসা। এরপর কত যে ডাক্তার এলো আর কত যে ওষুধ পেটে পড়ল তার ঠিক নেই। প্রায় 2 মাস হয়ে গেল, কিন্তু এই বিচিত্র জ্বর কিছুতেই কমল না। আমি তখন হাড় সার রোগা হয়ে গেছি। মা ঠাকুমা প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। বাবার থমথমে মুখ দেখলে আমার বুকের ভেতরটাও কেমন যেন করত। জ্বর খুব একটা বাড়ে না, কিন্তু গায়ে থেকে যায়, ছেড়ে যায় না একেবারে। একদিন বিকেলে দেখলাম অন্ধকার ঘরে মা আর ঠাকুমা দুজনে পায়ের কাছে দাঁড়িয়ে কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম নিশ্চয়ই আমার জটিল কিছু হয়েছে। সেই জন্য বাড়ির সবাই খুব চিন্তিত। 2 মাস পর আবারও কলকাতা থেকে সেই ডাক্তারকে আনা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে আমাকে দেখলেন, নানা রকম জিজ্ঞাসাবাদ করলেন। তারপর চুপ করে বসে রইলেন। কেমন বুঝলেন ডাক্তার বাবু? মাফ করবেন, আমি কিছুই বুঝতে পারছি না। জ্বর ছাড়ার তেমন কোনো উপসর্গ নেই।
এ অবস্থায় কি চিকিৎসা করব? এরপর বাড়ির সকলে দৈব ঔষধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়ল। আমাকে পালকিতে ঠাকুমার সাথে তুলে বাড়ির বাকি সকলে গরুর গাড়িতে চলল প্রায় ২০-২৫ মাইল দূরে নারায়ণপুরে। সেখানে মন্দিরের ভেতরে সারা রাত ঠাকুমার কোলে শুয়ে রইলাম। পরদিন পুজো দেওয়া হলো, সাথে একটা মাদুলি ঝুলিয়ে দেওয়া হলো আমার হাতে। সেবায়েত কোষায় করে বেশ কিছুটা চরণামৃত এনে খাইয়ে দিল আমাকে। মাদুলিতে কি ফল হলো জানি না, তবে ওই চরণামৃত খেয়ে জ্বরের উপর আমার হলো ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই লাগলো। একদিন সন্ধেবেলা ঠাকুরদা এসে আমার বিছানার পাশে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগে থেকেই এসে বসেছিলেন। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে আমাকে দেখে বললেন, কেমন আছো দাদু ভাই? তোমার জন্য একটা বিশেষ পুজো করা হবে, তাহলেই তোমার অসুখ সেরে যাবে। আমার ঠাকুরদা নরনাথ ছিলেন ঘোর তান্ত্রিক। তন্ত্র সাধনার উপর তার বইও আছে। তার মধ্যে কিছু নষ্টও হয়ে গেছে, আর কিছু এখনো আছে। তারই একটা বই পড়তে গিয়ে কাল রাতে একটা ঘটনা পড়লাম। কি? লেখক বলেছেন, যদি কারো দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং কিছুতেই সেই জ্বর না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুরে আক্রমণ করেছে। সে আবার কে? দেবতাও বলতে পারো, আবার অপদেবতাও বলতে পারো। এরা শুধু অনিষ্টই করতে থাকে। পুঁথিতে লিখেছে জরাসুরের বিধিমতো পুজো করলে সেই জ্বর কমে যায়। না না, ওসব পুজো তোমায় করতে হবে না। ওসব ঠাকুরের নাম কখনো শুনিওনি, আর কি বা নামের ছিরি, শুনলেই শরীর হিম হয়ে যায়। ঠাকুরদা বাধা পেয়ে বেজায় রেগে গেলেন। তৎক্ষণাৎ সেই পুঁথি নিয়ে ফিরে এলেন। পুরনো দিনের হাতে তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমে কালো কালিতে লেখা অক্ষর, পুরোটাই সংস্কৃতে লেখা। হরিশ কুমোরকে খবর দিস, কাল আমার সঙ্গে দেখা করার জন্য। ঠাকুর গড়তে দিতে হবে। পরদিন হরিশ কুমোর এসে হাজির। তোমাকে কটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে পুজোর জন্য, পারবে তো? আগে কিসের মূর্তি? জরাসুরের। সে কি জিনিস? মূর্তি দেখতে কেমন হবে? 11 দিনের মধ্যে শেষ করতে হবে। 12 দিন পর পুজো। 3টি মাথা হবে, 6টা পা, 6টা হাত, পেছনে একটা মোটা লেজ থাকবে। লেজে আর গায়ে থাকবে বড় বড় কাঁটা। গায়ের রং ঘোর কালো। লাল রঙের 3টে বড় চোখ হবে। তার ভেতরে একটা চোখ থাকবে কপালে। লাল জিভ বার করা থাকবে। জরাসুরের পুজো বসত বাড়ির ভিতর করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে যে বড় মাঠের মতো জমিটা পড়েছিল, সেইখানে শামিয়ানা খাটিয়ে জরাসুরের মূর্তি বানানো শুরু হলো। হরিশ মাথা খাটিয়ে এমন এক মূর্তি তৈরি করলো, যা দেখে পুজোর দিন সকলের হৃদকম্প হওয়ার জোগাড়। ঠাকুরদা ঠিক করলেন তিনি নিজেই পুজো করবেন, কিন্তু পরে গ্রামের 3-4 জন পুরুত বামুনের থেকে বেছে রামজীবন চক্রবর্তীকে নির্বাচন করা হলো। 3 দিন ঠাকুরদা পুঁথি নিয়ে বসে সকাল সন্ধে রামজীবনকে জরাসুরের পুজোর বিধি বোঝালেন। শোনো রামজীবন, এ ঠাকুরের মূর্তি কিন্তু বিসর্জন হবে না। তবে কি থাকবে? না, থাকবেও না। পুজো হয়ে গেলে মূর্তিটা রক্ত দিয়ে গলিয়ে ফেলতে হবে। পুজো শেষে একের পর এক বলি পড়বে, আর সেই রক্ত দিয়ে স্নান করানো হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না সমস্ত মাটি গলে কাঠামো বেরিয়ে পড়ছে। রামজীবন সব শুনে
নির্বাক হয়ে বসে রইল। দেখতে দেখতে অমাবস্যা এলো। ভোর থেকে বাইরে পুজোর জোগাড়, পুজোর জায়গায় জোড়া ঢাক বাজছে। আগের রাত থেকে বাড়ির কেউ ঘুমোয়নি। পুজোর দিন সকাল থেকেই আশেপাশের 4-5খানা গ্রাম থেকে লোকজন এসে ভিড় করল। মূর্তির সামনে কুশাসনের ওপর স্নান করে গরদের কাপড় পরে বসে আছেন রামজীবন চক্রবর্তী। তার হাতে কোষ্ঠীর মতো গোল করে পাকানো কাগজ। বেলা 9টা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে বললেন, আর ভয় নেই দাদু ভাই, এইবার সেরে যাবে। নাও ওঠো, আমার সাথে যেতে হবে। আমি বিছানা থেকে কোনো মতেই উঠে দাঁড়ালাম। আমাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে পুজোর জায়গায় বসানো হলো। প্রথমবার জরাসুরের মূর্তির সাথে চোকাচোকি হতেই শিউরে উঠলাম। বাবা আর ঠাকুরদা আমার দুপাশে বসলেন। পুজো শুরু হলো। চারিদিকে ঢাকের আওয়াজ, ধুনোর ধোঁয়ায় চারিদিক অন্ধকার। রামজীবন চক্রবর্তী মন্ত্রপাঠ করে চলেছেন। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরে রয়েছেন। ঘণ্টা খানেক বাদে পুজো শেষ হলো। এই সবাই সরে যাও, এইবার বলি হবে। ঠাকুরদার নির্দেশে কামার রামদা হাতে এগিয়ে এসে কাজ শুরু করে দিল। দেখলাম জরাসুরের শরীর বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন আরো বিকট লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, গলে যাচ্ছে চোখ মুখ। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। এক সময় চারদিকে রঙিন থকথকে কাদার মধ্যে জরাসুরের মূর্তির অবয়বহীন কাঠামোটা দাঁড়িয়ে রইল কেবল, আর সব নিশ্চিহ্ন হয়ে গেল। আমি এলিয়ে পড়লাম ঠাকুরদার কোলে। বাড়িতে এনে আমাকে খাটে শুইয়ে দেওয়া হলো। ঠাকুমা বসলেন আমার মাথার কাছে। বাবা পাখা দিয়ে বাতাস করতে লাগলেন, আর মা চোখে আঁচল দিয়ে কাঁদছেন। আশ্চর্য ব্যাপার, সবাইকে অবাক করে পরদিনই আমার জ্বর ছেড়ে গেল এবং আর এলো না। এরপর থেকেই ঠাকুরদার সম্মান গ্রামে দ্বিগুণ বেড়ে গেল। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। আমি জানতাম না যে এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার আছে। জানলাম প্রায় 25 বছর পর। তখন আমি ভবঘুরে তান্ত্রিক। একদিন ঘুরতে ঘুরতে এক গ্রামের প্রান্তে একজন সাধুর মঠে আশ্রয় নিয়েছি সন্ধেবেলায়। বেশ সৌম্যদর্শন সাধু। পরদিন সকালে তাকে বিদায় জানিয়ে চলে যাব। তখনই প্রাথমিক আলাপের পর নানা বিষয়ে কথাবার্তা আরম্ভ হলো। কথায় কথায় জরাসুরের পুজোর ব্যাপারটা বললাম। সে কি, তোমার ঠাকুরদা জরাসুরের পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা। সমস্ত বিবরণ জানার পরও তিনি পুজোয় নেমেছিলেন। পুজোর সংকল্প কার নামে হয়েছিল? ঠাকুরদার নামেই। পুঁথিটা আস্ত ছিল? না, শেষের পাতাটা পুড়ে গিয়েছিল। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি। হয়েছে হয়েছে, খুব বড় ক্ষতি হয়েছে। কিরকম? সাধু উঠে গিয়ে ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন। আমাকে বললেন, এই দেখো, আমার কাছেও এক খণ্ড আছে। শেষ পাতা পুড়ে না গেলে তোমার ঠাকুরদা দেখতে পেতেন। জরাসুরের পুজোর নিয়মের শেষে সাবধান করে লেখা আছে যে যার নামে সংকল্প হবে 6 মাসের মধ্যেই তার মৃত্যু হবে। 6 মাস পরেই তো বলছো তোমার ঠাকুরদাদা মারা গিয়েছিলেন। আমি নির্বাক হয়ে বসে রইলাম।
সাধুজি, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ঠাকুরদা শেষ পাতাটা পড়লেও পুজোটা করতেন। আমি ছিলাম ওনার নয়নের মণি। সাধু চুপ করে বসে রইলেন। আমিও আর কিছুই বললাম না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ঠাকুরদা নিজেই পাতার শেষটা পুড়িয়ে ফেলেছিলেন, পাছে কেউ পড়ে ফেলে তাকে বাধা দেয়। তারানাথ গল্প থামিয়ে চুপ করে রইল। জল চকচক করছে তার চোখ। এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন ওঠাতে পারলাম না। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।